প্রথম বিদেশ সফরে এই মাসে মালয়েশিয়া যেতে পারেন প্রধানমন্ত্রী। বন্ধ থাকা শ্রমবাজার খোলার আশা, দুদেশের চুক্তির তাগিদ। নতুন বাজেট হবে 9,38,000 কোটি টাকার। বাস্তবায়নের সক্ষমতা রাজস্ব আহরণ বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক চালাতে লাগবে লাইসেন্স, রুট পারমিট দিতে হবে কর, যোগ্য হতে হবে চালকদের। সার ও কীটনাশকের ওপর থেকে ভ্যাট ও কর প্রত্যাহারের সিদ্ধান্ত, সরাসরি লাভবান হবে কৃষক, কৃষি খাতে পড়বে ইতিবাচক প্রভাব। পরিকল্পিত উন্নয়নের অভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে বাড়েনি বিদেশি পর্যটক, বাজেটে পর্যটন খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ। আমন্ত্রণ সংবাদ সকালে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে সাথে থাকছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত। চীনের আগে মালয়েশিয়াতে হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। চলতি মাসে তার মালয়েশিয়া সফরের জোর সম্ভাবনা আছে। এ সফর ঘিরে প্রত্যাশা বাড়ছে শ্রম বাজারে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের দাবি, প্রধানমন্ত্রীর এ সফরে ঘোষণা আসবে মালয়েশিয়া দীর্ঘদিনের বন্ধ শ্রমবাজার খোলার। বিশেষজ্ঞরা বলছেন, তাৎক্ষণিকভাবে না হলেও প্রধানমন্ত্রীর সফরের সুফল আসবে বিভিন্ন ধাপে। এ ব্যাপারে দুদেশের মধ্যে চুক্তির তাগিদ দেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আমি তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করে বিএনপি সরকার। সরকার গঠনের পর থেকেই কূটনৈতিক মহলে আলোচনা, প্রথম কোন দেশকে বিদেশ সফরের জন্য বেছে নেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে খবর, প্রথম বিদেশ সফর সম্ভবত মালয়েশিয়া যেতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর প্রসঙ্গ উঠতেই সামনে এসেছে দেশটিতে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার ইস্যুটি। 1992 সালে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি শুরু করে বাংলাদেশ। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বারবার বন্ধ হয়েছে এ শ্রমবাজার, আবার খুলেছেও। 2008 সালে বাজার বন্ধ হওয়ার প্রায় 8 বছর পর 2016 সালে তা পুনরায় চালু করা হয়। 2 বছর পর আবারও দুর্নীতির অভিযোগে 2018 সালে বাজার বন্ধ হয়। 3 বছর পর 2021 সালের ডিসেম্বরে নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে আবারও এই বাজার খোলে। সর্বশেষ 2024 সালের 31 মে থেকে বন্ধ রয়েছে বাংলাদেশের চতুর্থ শ্রমবাজার মালয়েশিয়া। সরকারের নানা দৌড়ঝাঁপ সত্ত্বেও খোলা যায়নি মালয়েশিয়ার শ্রমবাজার। বাইরের নেতাদের আশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠকের পর খুলে যাবে বন্ধ থাকা এই শ্রমবাজার। দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, এই দুইজন আমাদের জন্য এমন একটি অবস্থা ওইখানে সৃষ্টি করবেন, কিংবা আমাদের অ্যাপ্রোচটা এরকম থাকবে যাতে জনশক্তি বাজারটি আবার পুনরায় খোলে। 22 থেকে আবার 24 পর্যন্ত খোলা ছিল। এই সময়ের মধ্যে আমরা প্রায় 4,76,000 লোক প্রেরণ করেছি, প্রায় 3 বিলিয়নের উপরে রেমিটেন্স আমরা পেয়েছি। এই বিষয়গুলো তো অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী মহোদয় এই দিকে দৃষ্টিপাত করবে। তবে ভিন্ন মত অভিবাসন বিশেষজ্ঞদের। তারা বলছেন, শীঘ্রই শ্রমবাজার না খুললেও প্রধানমন্ত্রী সফরের সুফল আসবে দীর্ঘমেয়াদে। আর এক্ষেত্রে সমঝোতা স্মারক নয়, করতে হবে চুক্তি। এই সফরের ভিত্তিতে সরাসরি আমরা তাৎক্ষণিক কোনো ফলাফল পাবো না, কিন্তু যেটা হতে পারে যে অন্তত যদি একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয় যে না, আমরা এটার একটা কিছু জিনিস হয়তো শর্ট টার্মে এবং কিছু জিনিস আমরা লং টার্মে উভয় রাষ্ট্রই চাচ্ছি একটা সমাধানের জায়গায় যেতে, এবং যেটা দরকার, যেটা কিছুদিন আগে অন্যান্য দেশের ক্ষেত্রেও চিন্তা করা হচ্ছে বা আমরাও বলি, চুক্তির জায়গায় যাওয়া। আমরা সাধারণত যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সমঝোতা স্মারক, অর্থাৎ বাধ্যবাধকতা কোনো সরকারের পক্ষেই খুব একটা থাকছে না। অতীতের সব সমস্যা সমাধানের পাশাপাশি শ্রমবাজারকে সিন্ডিকেট মুক্ত করার তাগিদ দেন বাইরা সহ অভিবাসন বিশেষজ্ঞরা। অর্থাৎ উইন উইন একটা জায়গা। মালয়েশিয়াও বুঝবে যে না, আমি অন্যান্য দেশের জায়গা থেকে চিন্তা করলে বাংলাদেশের কর্মীও কোনো কম না। কূটনৈতিক তৎপরতা কিংবা শর্ত শিথিলতার যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা যদি নিজেদের মধ্যে মালয়েশিয়া এবং আমরা উভয়ই একটা উইন উইন সিচুয়েশনে যদি একটা জায়গায় আসতে পারি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। 2026-27 অর্থ বছরে এ বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য থাকছে 6.5%। সরকার 7.5%-এর ঘরে মূল্যস্ফীতি রাখতে চাইছে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু বাজেটের আকার বাড়ালেই হবে না, তা বাস্তবায়নের সক্ষমতা এবং রাজস্ব আহরণের বাস্তবসম্মত কৌশলী হবে বড় চ্যালেঞ্জ। বিস্তারিত সাদিয়া লাবনীর প্রতিবেদনে।
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্য নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরের জন্য এই বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ থাকছে 3 লাখ কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে ঋণের সুদ পরিশোধে যাবে সর্বোচ্চ বরাদ্দ। এরপরেই সর্বোচ্চ ব্যয় হবে ভর্তুকিতে, যার পরিমাণ প্রায় 1,20,000 কোটি টাকা। বাজেটে মোট ব্যয়ের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আদায় হবে 6,04,000 কোটি টাকা। আসছে বাজেটে ব্যয় ও আয়ের ব্যবধান দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে ব্যাংক ও বিদেশি ঋণের উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা বাড়বে, যা বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে সরকারকে সামলাতে হবে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সংস্কার সংক্রান্ত চাপও। ব্যাংক বরোয়িং যেটা টার্গেট করছে, যদি বাজেট বাস্তবায়ন 80 ভাগেও রাখতে পারে, আমার ধারণা এইটার চেয়ে বড় অ্যামাউন্টই বরোয়িং যেতে হবে ব্যাংক বরোয়িংয়ে। কেননা রাজস্বের যে টার্গেট করেছে, এটা আমি খুব রিয়েলিস্টিক মনে করি না। রাজস্ব আগামী বছরেও রাজস্ব সংগ্রহ দুর্বলই থাকবে। হিস্টোরিক্যাল দুর্বলতা, রিফর্মের অভাব, কাঠামোগত সমস্যা, এগুলো তো আছেই। বাংলাদেশে এখন যেই অর্থনৈতিক পরিস্থিতি আছে, তাতে এই বাজেটে যেই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তার অধিক ব্যাংক বোরোয়িংয়ে সরকারের যাওয়াটা ঠিক হবে না। ব্যাংক বোরোয়িংটাকে নিয়ন্ত্রিত রাখাটা এখন সরকারের জন্য গুরুত্বপূর্ণ। কয়েক বছর ধরেই ঊর্ধ্বমুখী দেশের মূল্যস্ফীতির পারদ। এই অবস্থায় আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% ঘরে রাখার লক্ষ্য সরকারের। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা। গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মতো কর্মসূচিগুলোতে। রাজনৈতিক সরকার, ইলেক্টেড গভর্নমেন্ট অনেক বড় ম্যান্ডেট নিয়ে আসছে, মানুষের অনেক প্রত্যাশা আছে। সুতরাং ওই তাদের ভোটার এবং সিটিজেনদের জন্য কিন্তু বিভিন্ন কিছু করতে হবে, বিশেষ করে লো ইনকাম, লোয়ার মিডল ইনকাম, রুরাল পপুলেশন। সেই জায়গায় হয়তো সোশ্যাল প্রোটেকশন বা এই যে ফ্যামিলি কার্ডের মতো যে ইনোভেটিভ অ্যাপ্রোচগুলো, সেগুলার দেখা যাবে যে সেগুলার একটা বড় ব্যবহার হচ্ছে। বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.5%। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ, সেই সাথে আছে বিনিয়োগ আর কর্মসংস্থান বাড়ানোর চাপ। এত সব চ্যালেঞ্জ সামনে নিয়েই ঘোষণা করা হচ্ছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এই বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনার পাশাপাশি কতটা গতি ফিরিয়ে আনতে পারে দেশের অর্থনীতিতে, সেটি এখন বড় প্রশ্ন। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজি বাইককে নিয়ন্ত্রণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025-এর মাধ্যমে এসব যানবাহনকে লাইসেন্স, রুট পারমিট ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনা হবে। একই সঙ্গে করের আওতায় আসছে ব্যাটারি চালিত অটোরিকশা। আর যাত্রী সেবায় পরিবর্তন আনতে গণপরিবহন খাতেও নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। অটোরিকশা নিয়ে ঝর্ণা রায়ের বিশেষ রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরা ছিলেন ইশাদ সোহেল। নসিমন, করিমন, ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন সড়কে চলাচলের অনুমোদন দেয়নি সরকার। একই সঙ্গে 20 বছরের বেশি পুরনো ট্রাক, কাভার্ড ভ্যান এবং 25 বছরের বেশি পুরনো বাস, মিনিবাসও আইন অনুযায়ী অবৈধ। এই অবৈধ ও মেয়াদোত্তীর্ণ দুই ধরনের যানবাহনই এখন দাপিয়ে বেড়াচ্ছে দেশের সড়ক মহাসড়কে। এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহন উচ্ছেদে অতীতে একাধিক উদ্যোগ নিলেও তা কাজে আসেনি। সারা দেশে কয়েক দফা অভিযান চালিয়ে চালক ও মালিকদের আন্দোলনের মুখে পিছিয়ে যেতে হয় প্রশাসনকে। যাদের সক্ষমতা আছে সড়কে চলাচলের জন্য, যেটা আমি বললাম যে স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন অনুযায়ী যারা সক্ষম তাদেরকে সড়কে রাখবেন এবং ধীরে ধীরে আপনি লাইসেন্সের আওতায় আনেন, চালকের প্রশিক্ষণের আওতায় আনেন। এটা সময় লাগবে, তবে এই কাজগুলো যদি না করি তাহলে যে অনিয়ন্ত্রিত জন্ম আমরা দেখছি সড়কে, এটা আপনি ঠেকাতে পারবেন না। এই অটোরিকশা নিবন্ধন এবং নাম ইয়ার আওতায় চালকদের লাইসেন্স অর্থাৎ ডাটাবেজের আওতায় নিয়ে আসা, এটা অত্যন্ত জরুরি। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। জনদুর্ভোগ কমাতে এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে ব্যাটারি চালিত যানবাহনগুলোকে নিয়মের মধ্যে আনতে অন্তর্বর্তী সরকারের সময় প্রণয়ন করা বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025-এর খসড়া বর্তমানে মতামতের জন্য সড়ক পরিবহন বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নতুন নীতিমালায় চালকদের জন্য বয়স সীমা এবং প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, এসব যানবাহনকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনতে কাজ করছে সরকার। এবারই প্রথম এলাকা ভেদে ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনা হচ্ছে। মানুষেরও যাতে সমস্যা না হয়, মানুষ যাতে সেবা পায়, সেই জন্য গণপরিবহনটাকে এবং সেখানে ইলেকট্রিক ভেহিকেলের প্রতি গভর্নমেন্ট বেশি আকৃষ্ট এবং অলরেডি সিদ্ধান্ত এসেছেও যে আমরা এই ইলেকট্রিক ভেহিকেলকে বড় গণপরিবহনে বড় বড় বাস এনে এই ঘাটতিটা পূরণ করব। আর দুর্ঘটনা কমাতে এবং ব্যাটারি রিক্সা শৃঙ্খলা ফিরে আনতে অবশ্যই তাদেরকে মহাসড়ক এবং সড়ক থেকে তাদেরকে প্রাথমিক অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হবে যে এলাকার ভিতরে। তার পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করব যে আমাদের সরকার চাচ্ছে যে এলাকা ভিত্তিক মনোরেল করা অথবা এলাকা ভিত্তিক অন্যান্য পরিবহনের মাধ্যমে অথবা তাদেরকে অন্য জায়গায় শিফটিং করে কিছু একটা করা যায় কিনা। প্রতিমন্ত্রী আরো জানান, পর্যায়ক্রমে মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন সড়ক থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা আনতে বাস চলাচলের জন্য নির্ধারণ করা হবে আলাদা রুট ব্যবস্থাও। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 2,266 কোটি টাকা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সভায় নতুন সংশোধিত ও মেয়াদ বাড়ানো সহ 12টি প্রকল্প তোলা হয়। আলোচনা পর্যালোচনা শেষে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প, চট্টগ্রামের আনোয়ারা বাঁশখালী টয়টং পেকুরা বদরখালী চক্করিয়া আঞ্চলিক মহাসড়ক প্রকল্প, শিশু হাসপাতাল ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প, দেশের 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প অন্যতম। এ সময় প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কৃষি উৎপাদনের খরচ কমাতে সার ও কীটনাশকের ওপর থেকে ভ্যাট ও কর প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলেছেন, এতে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, বাড়বে লাভ। তবে মাঠ পর্যায়ে এর সুফল নিশ্চিত করতে বাজার তদারকির ওপরও গুরুত্ব দিচ্ছেন তারা। ফসল উৎপাদনে সারের পাশাপাশি কীটনাশক অপরিহার্য উপকরণ, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এসব কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। এমন পরিস্থিতিতে সার ও কীটনাশকের উপর থেকে ভ্যাট ও কর প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বস্তিকর খবর হিসেবে দেখছেন কৃষকরা। সরকার যে পদক্ষেপটা নিচ্ছে কমানোর জন্য, যদি কমায় তাহলে কৃষক খুব লাভবান হবে। ওষুধের আর সারের ভ্যাট কমা দিলে পরে কৃষক বাঁচবে, যে পরিমাণ খরচ কোঠায় না। কীটনাশক সার এখানে ভ্যাট কমা দেবে, তাতে আমাদের কৃষক আবাদ করে আরাম পাবে। কৃষি বিভাগ বলছে, ভ্যাট ও কর প্রত্যাহারের ফলে আমদানি ও বাজারজাতকরণ ব্যয় কমবে। এর প্রভাব সরাসরি কৃষি উপকরণের দামে পড়লে উৎপাদন ব্যয় কমবে। সরকারের এই সিদ্ধান্ত কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। অত্যাবশ্যকীয় দুইটা আইটেম, এবং এটা কৃষকদের উৎপাদনের সাথে এটা একটা ব্যয়ের একটা বড় অংশ যোগায়। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা কৃষকদের কল্যাণের কথা ভেবেই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে, এবং আশা করি এটা যদি সরকার বাস্তবায়ন করে কৃষক উপকৃত। বিশেষজ্ঞরা বলছেন, সার কীটনাশকে থাকা ভ্যাট ও কর বাতিল হলে উৎপাদন খরচ কমবে, এতে কৃষক সরাসরি লাভবান হবে। একই সঙ্গে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতেও সহায়তা করবে এই উদ্যোগ। সারের মূল্য কমে গেলে এটা যেহেতু একটা ফিক্সড কস্ট, সেক্ষেত্রে কৃষক সরাসরি উপকৃত হবে। তার ইনপুট কস্ট কমে যাবে এবং প্রোডাকশন কস্ট আলটিমেটলি কমে যাবে। আর প্রোডাকশন কস্ট কমে গেলে কৃষক লাভবান হবে। তবে শুধু কর ও ভ্যাট প্রত্যাহারই নয়, কৃষক যেন সরাসরি এই সুবিধা পায় সেই বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কাজ করার পরামর্শ কৃষিবিদদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজার, কিন্তু সুপরিকল্পিত ও টেকসই উন্নয়নের অভাবে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে বিকাশ ঘটেনি পর্যটনের। দেশি পর্যটকরা আসলেও বাড়েনি বিদেশি পর্যটকের সংখ্যা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে পারলে কক্সবাজারে বহুমাত্রিক পর্যটনের বিকাশ ঘটবে। এজন্য জাতীয় বাজেটে পর্যটন খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এখানে রয়েছে পাহাড় প্রকৃতি, দীর্ঘ মেরিন ড্রাইভ আর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যা দেখতে প্রতিদিনই সমাগম ঘটে হাজারো পর্যটকের। আর টানা ছুটির দিনগুলোতে পর্যটকের ভিড় বেড়ে যায় কয়েক গুণ।
তবে পর্যটকদের জন্য উন্নত মানের আবাসনের ব্যবস্থা থাকলেও শহরটিতে সমুদ্র সৈকত ছাড়া আর তেমন কোনো বিনোদনের ব্যবস্থা নেই, ফলে দু একদিন থাকার পর আগ্রহ হারিয়ে ফেলেন পর্যটকরা। পর্যটন সংশ্লিষ্টদের মতে বিনিয়োগের পাশাপাশি বিনোদন বৃদ্ধি এবং পর্যটন সেবা প্রতিষ্ঠানগুলোকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এক ছাতার নিচে আনতে পারলে এ খাতের আরো বিকাশ ঘটবে। এখানে আমাদের কক্সবাজারে বিশেষ করে পর্যটন সেবার জন্য কোনো ধরনের ওয়ান স্টপ সার্ভিস নাই। যেসব লোকাল রিসোর্স যেগুলো রয়েছে, লবণ মৎস্য যেগুলো রয়েছে, এখানে কিন্তু নজর দেওয়া উচিত বলে আমি, কারণ বিশাল একটা ক্ষেত্র লবণ, কক্সবাজারে 95% লবণ আমরা সরবরাহ করে থাকি। আমাদের চট্টগ্রাম কক্সবাজার সড়ক আছে, এটাকে 6 লেন উন্নতি করা দরকার যাতে পর্যটকরা সহজেই অবাধে যাতায়াত করতে পারে, পাশাপাশি রেলের সংখ্যা বৃদ্ধি করা দরকার। এদিকে জাতীয় বাজেটে পর্যটন খাত বারবার উপেক্ষিত থেকে যায় বলে মনে করছেন সচেতন মহল। বাজেটে এই খাতের জন্য বিশেষ বরাদ্দ রাখার আহ্বান স্থানীয়দের। পর্যটন নগরী হিসেবে বারবার কক্সবাজারকে বঞ্চিত করা হয়, এবার স্পেশালি আমরা চাই কক্সবাজারের জন্য বাজেট যে পর্যটক খাতের উন্নয়নের জন্য, যে উন্নয়নের মাধ্যমে কক্সবাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা কক্সবাজারবাসী যে পরিমাণ জাতীয় বাজেটে অবদান রাখে তার অন্তত ন্যূনতম আমাদের অর্ধেক টাকা যদি আমাদের কক্সবাজারবাসীর জন্য খরচ করা হয় তাহলে আরো দ্বিগুণ পরিমাণ টাকা আমরা জাতীয় রাজস্ব খাতে অবদান রাখবো। সুপরিকল্পিত ও টেকসই উন্নয়ন আর আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে কক্সবাজার এশিয়ার এই অঞ্চলে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে, যা থেকে রাজস্ব আদায় বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান এস আলমের অপকর্মের সহযোগী এমন অযোগ্য ব্যক্তির তত্ত্বাবধানে ব্যাংকটি আবার ধ্বংস হয়ে যাবে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, ব্যাংকটি নিয়ে জামায়াত ইসলামীর এত মাথা ব্যথা কেন? আর অর্থমন্ত্রী বললেন, ইসলামী ব্যাংক ঘিরে রাজনীতি চলছে। সন্ধ্যায় ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। ইসলামী ব্যাংকের কাজ দিতে পারবে না। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। বাজেট অধিবেশনের তৃতীয় দিনে জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা চলে সরকারি ও বিরোধী দলের মধ্যে। বা অন্য কোনো প্রাকৃতিক ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান একজন অযোগ্য অর্থ আত্মসাৎকারী দুর্নীতিবাজ ব্যক্তি বলে অভিযোগ করেন বিরোধী দলীয় একাধিক নেতা। চেয়ারম্যান বানানো হচ্ছে একজন পরীক্ষিত প্রমাণিত অর্থ আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তি। বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, 5 আগস্টের পর ইসলামী ব্যাংক যেভাবে চলছিল সে ব্যবস্থা ফিরিয়ে না আনলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। ইসলামী ব্যাংকের পক্ষে যা আছে তারা আন্দোলন করবে এবং দেশে একটা বড় ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, নতুন চেয়ারম্যান এস আলমের অপকর্মের সহযোগী। ব্যাংকটি আবারও ক্ষতিগ্রস্ত হবে আশঙ্কা করে তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থা মাটির সাথে মিশে যাবে। ইসলামী ব্যাংক কোনো কারণে যদি আরো ক্ষতিগ্রস্ত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে বসে যাবে। ব্যাংকিং ব্যবস্থার উপরেই মানুষের অনাস্থা তৈরি হবে। জোর জবরদস্তি করে যাদের শেয়ার ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, ন্যায্য মূল্যে তাদের সেসব শেয়ার ফিরিয়ে দেওয়ার দাবি জানানোর পাশাপাশি এই ইস্যুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব, বিষয়টা নিয়ে তিনি যেন সিরিয়াসলি ভাবেন। ব্যাংকটি নিয়ে জামায়াতে ইসলামীর এত আগ্রহ কেন, এ নিয়ে সন্দেহ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে। যে তার বিরুদ্ধে শুধু অভিযোগ আনা হচ্ছে মৌখিক বা পত্রিকায়, সেই অভিযোগের তো তদন্ত হয় নাই, সুতরাং প্রিজাম্পশন অফ ইনোসেন্স হিসাবেই সে তার বেনিফিটটা পাবে। যদি অভিযোগ আনে, তদন্ত হবে, তখন সেটা দেখা যাবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইসলামী ব্যাংক ঘিরে রাজনীতি চলছে। রাজনৈতিকভাবে দেশকে অস্থিতিশীল করতে ব্যাংকটি ঘিরে আন্দোলন করা হচ্ছে। এইটাকে ফেল করাবে এবং রাজনৈতিকভাবে বলবে যে আর্থিক শৃঙ্খলা দেশে নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আর্থিক শৃঙ্খলায় বিশ্বাস করি। অর্থমন্ত্রী এই ধরনের রাজনীতি থেকে সকলকে বেরিয়ে আসার আহ্বান জানান। একটা রাজনৈতিক ও স্থিতিশীল করার একটা প্রক্রিয়া চলছে মাননীয় স্পিকার। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলায় চার্জশিট দাখিলের 5 দিনের মধ্যেই একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ থেকে চাঞ্চল্য করে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। বিচারক অভিযোগ গঠন করে
মামলার বাদী সহ 9 সাক্ষীকে বুধবার আদালত উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। 5 কার্যদিবসে তদন্ত শেষে গত 4 জুন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত 6-এ ওই মামলার চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর আগে গত 21শে মে দুপুরে নগরের বাকুলের নূর হোসেন চেয়ারম্যান খাতা আবু জাফর রোড এলাকায় 4 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনকে আটক করেন এলাকাবাসী। চট্টগ্রামের বাকুলে শিশু ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, নিশ্চয় শুনতে পাচ্ছেন, সাক্ষ্য গ্রহণ শুরু কখন জানাবেন? চট্টগ্রামের বাকুলি এলাকায় যেই 4 বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত ডেকোরেশন কর্মী মনির, তার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে কিন্তু যে মামলার তদন্ত কার্যক্রম সেটি শেষ করছে আদালত। তারপর আদালত গত 4 জুন কিন্তু বাকুলি থানা পুলিশ এই মামলা চার্জশিট আদালত দাখিল করেছিল। এরপর গত 2 দিন আগে এই মামলা আমলে নেয় আদালত। তারপর গতকালকে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠনের পর গতকাল আদালত বলেছেন এবং এই মামলায় যারা 13 জন সাক্ষী, তার মধ্যে 9 জনের সাক্ষী কিন্তু আজ সকাল 10টা যখন আদালত চালু হবে তখনই সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। তার মধ্যে 13 জন সাক্ষীর মধ্যে 9 জনকেই আজকে সাক্ষ্য নিবেন আদালত। এবং রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন, যে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের যে পিপি, তিনি যেমনটি বলেছেন দ্রুত সময়ের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে, কারণ এই শিশু ধর্ষণের ঘটনায় বা শিশু সহিংসতার এই ঘটনায় আসলে যত দ্রুত সম্ভব দ্রুত সুষ্ঠু বিচারের জন্য কিন্তু রাষ্ট্রপক্ষ কাজ করছে বলে তিনি বলেছেন। পাশাপাশি গতকাল রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী ছিলেন আসামি মনিরের পক্ষে, সেই আইনজীবী বলেছেন এই মামলায় অনেকগুলো তারা অসঙ্গতি পেয়েছেন। পাশাপাশি তারা আদালতকে জানিয়েছেন যে যেন তার মনিরকে খালাস দেওয়া হয়। কিন্তু আদালত দুই পক্ষের কথা শুনে, দুই পক্ষের যুক্তিতর্ক শোনার পরে আজ সকালে 10টার পর আজ সকালে তারা 13 জন সাক্ষীর মধ্যে 9 জন সাক্ষীকে আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেছেন। এর আগে গত 24শে মে কিন্তু চট্টগ্রামের বাকুলি এলাকায় 4 বছরের শিশু ধর্ষণের ঘটনা কিন্তু পুরো তুলকালাম কাণ্ড লেগে যায়। এরপর পুরো বাকুলি এলাকায় সন্ধ্যার পর থেকে রাতের 2টা পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের উপর হামলা করা হয় আসামি ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে এলাকাবাসীর সাথে। তারপর পুলিশ তাকে উদ্ধার করে থানা নিয়ে আসে এবং যে শিশু তার বাবা বাদী হয়ে বাকুলি থানায় মামলা দায়ের করে। মামলা দায়ের পরপর পুলিশ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই মামলা, যেহেতু আসামি একজন, অভিযুক্ত মনির হোসেন একজন, সে ডেকোরেশনের কর্মী ছিলেন, তার বিরুদ্ধে তদন্ত করে কিন্তু গত 4 জুন আদালতে চার্জশিট দাখিল করার পরপর আদালত এই মামলা দ্রুত সময়ের মধ্যে আমলে নিয়ে চার্জ গঠন করে এবং চার্জ গঠনের পর গতকাল এই মামলার অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের পর আসলে রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রনিযুক্ত যে আসামি পক্ষের আইনজীবী, তার সাথে কথা বলার পরে কিন্তু এই মামলায় যে 13 জন সাক্ষী, 13 জন সাক্ষীর মধ্যে 9 জন সাক্ষীকে আদালতে উপস্থিত থাকতে বলেছেন। উপস্থিত থেকে তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে। তারপরেই এই পরবর্তী কার্যক্রম আদালত জানাবেন। এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের 5ম তলায় নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল যে আদালত, সেই আদালতে 10টা থেকে 10:30টার মধ্যে মূলত আদালত বসার কথা রয়েছে। বসলে কিন্তু যে 13 জন সাক্ষীর মধ্যে 9 জন সাক্ষী আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য দিবেন, তারপর বাকি কার্যক্রম জানাবেন। তো এই নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল যে মামলা বাকুলের শিশু ধর্ষণের ঘটনা, সেই আদালতের সামনে থেকে আমার কাছে ছিল সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। সে মামলার এই সবশেষ খবর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি। এ নিয়ে আলোচনাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, সীমান্তের বর্তমান পরিস্থিতি কি, নতুন করে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে কি এবং টহল আসলে কতটা জোরদার সেখানে জানাবেন? সেই লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি গত 4 দিন ধরে অনেকটাই স্বাভাবিক। বিশেষ করে গতকাল সকালের পর থেকে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা অথবা পুশিনের সম্ভাবনা দেখা যায়নি এবং সীমান্ত এলাকায় কিন্তু নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি এবং সম্প্রতি সময়ে এই নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। যদি একটু তথ্য দিয়ে বলতে চাই যে গত 5 জুন কিন্তু ভারত লালমনিরহাটের 3টি সীমান্তের 5টি পয়েন্ট দিয়ে একযোগে 33 জনকে পুশিন করার
চেষ্টা করে বাংলাদেশের অভ্যন্তরে। এই পুশিনকে কিন্তু বিজিবি এবং সীমান্তের যে বাসিন্দা রয়েছেন তারা রুখে দেওয়ার জন্য একেবারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিজিবির সাথে, এবং বিজিবি এবং সাধারণ মানুষজন মিলে কিন্তু এই পুশিনকে রুখে দেয়। পরদিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত দিয়ে আরো একজনকে পুশিনের চেষ্টা করে, এবং এর পরদিন সন্ধ্যাবেলা লালমনিরহাটের আদিতমারি উপজেলার দিগলটের এলাকা দিয়ে কিন্তু একই সাথে 40 থেকে 50 জনকে পুশিন করার চেষ্টা করে। এবং এই খবর পাওয়ার পরপরই কিন্তু ওই সীমান্তে সাধারণ মানুষ বিজিবির সাথে স্বতঃস্ফূর্তভাবে পুশিন রুখে দিতে অবস্থান নেয়, এবং এই পুশিন কিন্তু ব্যর্থ করে দেয় বিএসএফ এর। সব মিলিয়ে বলা যায় যে লালমনিরহাটের যে সীমান্ত এলাকা রয়েছে গত 5 জুন থেকে এ পর্যন্ত যে দফায় দফায় ভারতীয় বিএসএফরা পুশিনের চেষ্টা করেছিল, সেই পুশিন যে চেষ্টা বিএসএফ এর সেটিকে কিন্তু রুখে দেওয়া হয়েছে। আমরা লালমনিরহাটের 15 বিজিবি, 61 বিজিবি এবং 51 বিজিবির সাথে কথা বলেছি। বিজিবির কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে সীমান্তে টহল অব্যাহত রয়েছে এবং পূর্বের তুলনায় জোরদার করা হয়েছে, এবং সাধারণ মানুষ কিন্তু বিজিবির সাথে স্বতঃস্ফূর্তভাবে পুশিন ঠেকানোর ক্ষেত্রে অংশগ্রহণ করছেন। বিশেষ করে দিনের পাশাপাশি রাত্রেও কিন্তু তারা অবস্থান নিয়েছেন। গতকালকে রাত্রেও কিন্তু লালমনিরহাটের দুর্গাপুরে একটি খবর এসেছিল যে পুশিনের চেষ্টা করছে ভারতীয় বিএসএফ। সাথে সাথেই কিন্তু স্থানীয় মানুষজন এবং বিজিবি সীমান্তে তাদের অবস্থানের জানান দেয়, এবং পুশিনের কিন্তু চেষ্টার থেকেও সরে যায় বিএসএফ। এটি বিষয়ে জানাতে চাই যে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে গত 5 তারিখে যে একসাথে 33 জনকে 3 সীমান্তের 5 পয়েন্ট দিয়ে পুশিন করার চেষ্টা করেছিল বিএসএফ, এই এমন খবর কিন্তু বর্ডার গার্ড বিজিবি গত কয়েকদিন আগেই পেয়েছিল, এবং সেই গোপন সংবাদের পাওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু টহল জোরদার করা হয়েছিল, এবং সেই গোপন সংবাদের কিন্তু বাস্তবতা দেখা গিয়েছিল এই 5 তারিখের পরে। তবে বর্তমানে সীমান্তের পরিস্থিতি লালমনিরহাটে স্বাভাবিক রয়েছে, এবং সীমান্তে কিন্তু বিজিবির টহল জোরদার রয়েছে, এবং সাধারণ মানুষও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিজিবিকে সহায়তা করছে দিন এবং রাতে। এই ছিল লালমনিরহাটের সীমান্তের পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। অতসী। আপনাকে ধন্যবাদ জামাল। বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা, সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি। সীমান্তের সবশেষ খবর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে জলাতঙ্ক রোগের টিকার সরবরাহ বন্ধ রয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। কুকুর বিড়ালের কামড়ে আহতরা বাধ্য হচ্ছেন বাহির থেকে উচ্চ মূল্যে টিকা কিনতে। তবে শিগগিরই সরকারি সরবরাহে টিকা আসার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জে জলাতঙ্ক রোগের টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খানপুর 300 শয্যার একটিতেও অ্যান্টিরাবিস টিকা নেই। শুধু এসব হাসপাতালে নয়, সদর জেনারেল হাসপাতালেও গত 5 মাস ধরে টিকার সরবরাহ বন্ধ রয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। তাই বাধ্য হয়েই বিনামূল্যের এই টিকা বাহির থেকে চড়া মূল্যে কিনতে হচ্ছে তাদের। আমাদের এখানে ভ্যাকসিন থাকতো, হয়তো বাড়ি থেকে যাওয়া লাগতো না, আমাদের একটা হরেন শিকার হতো, কষ্ট হতো না। যেহেতু আমরা ভুক্তভোগী, আমার টাকা গেল, আমার কিনতে হবে। ওইদিন দিয়ে গেছিলাম, আজকে আসছি, ভ্যাকসিন নাই, এজন্য এখন বাইরে থেকে কিনে নিয়ে এসে দেওয়া লাগছে। সিভিল সার্জন অফিস বলছে নারায়ণগঞ্জে গত 4 মাসে 4138 জন জলাতঙ্ক রোগী নাম লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে এপ্রিল মাসে 1770 জন আক্রান্ত হন। এ সময় জেলা পরিষদ থেকে মাত্র 500টি টিকা পাওয়া গেছে। 5 মাস যাবত সরকারি সাপ্লাইটা আমরা পাচ্ছি না, অনুদান থেকে বিভিন্ন ফান্ড থেকে আমরা পাইছি কিছু কিছু, ওগুলাই চলছে। গতকালকে ছিল 246 জন, আজকে এখন পর্যন্ত 150 মতো হয়ে গেছে। এদিকে অ্যান্টি রেবিস টিকার সরবরাহ পুনরায় চালু হওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। WHO নতুন গাইডলাইন অনুযায়ী অনেকদিন থেকে আমরা প্র্যাকটিস করে আসছি, একটা ভায়াল 4 জনে শেয়ার করে দেয়। এটা ইন্টারডার্মাল, চামড়ার নিচে দেওয়া হয়, যার জন্য পরিমাণ কম লাগে। এইটাই যখন সংকট পড়ে তখন হয়তো 4 জনের শেয়ার করে কিনা লাগে, কিন্তু এই মুহূর্তে আমাদের ভ্যাকসিন চলে আসছে, আর সংকট থাকবে না। অ্যান্টি রেবিস টিকার সরকারি সরবরাহ আবার চালু করে রোগীদের ভোগান্তি দূর করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সুব্রত গাইন, দেশ টিভি নিউজ ডেস্ক। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে কাল থেকে আবারও সাগরে মাছ ধরতে প্রস্তুত জেলেরা। জাল মেরামত থেকে শুরু করে ট্রলার প্রস্তুত। এ নিয়ে সবশেষ জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জালিশ মাহমুদ। জালিশ, জেলেদের ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন।
অতসী আপনি যেমনটি বলেছিলেন পিরোজপুরের প্রায়, আপনাকে জানিয়ে রাখি, পিরোজপুরে প্রায় 5,500 জেলে রয়েছে যারা সাগরে মাছ ধরতে যাবে। এই জেলেরা তাদের সর্বশেষ প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত সময় পার করেছে। ইতিমধ্যেই তারা তাদের যে নৌযান, এই নৌযান তারা মেরামত করেছে। এছাড়াও অনেকে তাদের জাল মেরামত করেছে, অনেকে নতুন জাল তৈরি করছে। এছাড়াও তাদের সর্বশেষ প্রস্তুতির অংশ হিসেবে তাদের দীর্ঘদিন সমুদ্রে থাকতে হবে, সেজন্য তারা তাদের রসদ সামগ্রী সংগ্রহ করেছে। এছাড়াও অনেকে আবার ডিজেল এবং মোবিল সংগ্রহ করেছে। এছাড়াও আমরা যে জিনিসটা জানতে পেরেছি যে তারা যে দীর্ঘদিন সমুদ্রে মাছ সংরক্ষণের জন্য তারা বরফ সংগ্রহ করেছে। আমরা আরেকটা বিষয় তাদের কাছে জানতে পেরেছি, তারা এই সময়টা বিশেষ করে তারা অনেক বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, যে বৈরী আবহাওয়ার কারণে তারা এই সমুদ্রে মাছ পাবে কি পাবে না এই বিষয় নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত। অন্যদিকে তারা যে বিষয়টি জানিয়েছে যে গত বছরে এই সময় তারা সমুদ্রে গিয়েছিল, কিন্তু তারা কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় গত বছরে যে তার লোন আছে, বিভিন্ন ঋণ নিয়েছে, সেই ঋণগুলি এখনো তাদের মাথার উপর আছে। এছাড়া নতুন করে যে তারা তাদের পরিবার পরিচালনার জন্য এই দীর্ঘ 38 দিনে যে তাদের দীর্ঘ 58 দিনে যে তাদের যে পরিবার পরিচালনা এবং নতুন করে আবার সাগরে যাবে, এই জন্য তারা বিভিন্ন মহাজন এবং আরবতার কাছ থেকে যা দাদন নিয়েছে, এই দাদনের টাকা নিয়ে অনেক তারা টেনশনে রয়েছে। যদি তারা কাঙ্ক্ষিত মাছ না পায়, তারা সমুদ্রের নিরাপত্তা নিয়েও অনেকে ঝুঁকিতে রয়েছে, কারণ আগের বছর কিন্তু এরকম অনেক সমস্যা ঘটেছে। আমরা যে বিষয়টা তাদের সাথে কথা বলেছি, তারা আশা করছে যে তাদের এই এবার সাগরে যে কাঙ্ক্ষিত মাছ পেয়ে তাদের পরিবার পরিজনের সাথে ভালো সময় কাটাতে পারবে। পাশাপাশি তারা যে মহাজন এবং আরবদারদের কাছ থেকে যে দাদন নিয়েছে, সেই দাদনের টাকা পরিশোধ করতে পারবে। কয়েকজন মৎস্যজীবী আমাদের কাছে, কয়েকজন জেলে আমাদের কাছে অভিযোগ করেছে, তারা সরকারের 58 দিনের যে কর্মসূচি ছিল সেই টাকা ঠিক মতো পায়নি। অতসী এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে সর্বশেষ খবর। জালিশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিষেধাজ্ঞা শেষে সাগরে আবারও মাছ ধরতে প্রস্তুত জেলেরা, সে বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।